প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা ক্লাস 9 রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ এক্সামিনেশানের লাইফ সায়েন্সের 2 নম্বর স্কুল অর্থাৎ বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল, তো এই স্কুলের বিভিন্ন কোশ্চেনগুলি আলোচনা নিয়ে। প্রথমেই বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেনের প্রথমেই রয়েছে C6H12O6 হলো, তো এখানে অ্যান্সার হবে ডি অর্থাৎ এ বি উভয়, অর্থাৎ গ্লুকোজ ও ফ্রুক্টোজ এই দুজনেরই যে সংকেত C6H12O6 হবে, তার কারণ হচ্ছে এরা দুজনেই এক ধরনের হেক্সোজ শর্করা, 6টা কার্বন অণু দ্বারা গঠিত এবং দুজনেই পরস্পরের আইসোমার। ঠিক আছে, তো এখানে ডি অ্যান্সার হবে এ বি উভয়, দুজনেরই একই সংকেত হবে C6H12O6। পরে 2 নম্বর কোশ্চেন রয়েছে কোন বর্ণের আলো সালোক সংশ্লেষে সব থেকে বেশি শোষিত হয়? এটা অ্যান্সার হবে ডি অর্থাৎ লাল। লাল বর্ণের আলো সব থেকে বেশি শোষিত হয়। আর একটা বর্ণ রয়েছে, সেটা হচ্ছে বেগুনি নীল। এই বেগুনি নীল এবং লাল বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্যের যে রয়েছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা সাধারণত কার্য বর্ণালী হিসেবে জানি। ঠিক আছে, তো লাল বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি, এটুকু মাথায় রাখবে। 3 নম্বর কোশ্চেন রয়েছে ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মৌলটির অভাবে, সেটি হলো, এখানে অ্যান্সার হবে ডি অর্থাৎ মলিবডিনাম। মলিবডিনামের অভাবে ফুলকপিতে হুইপটেল রোগ হয়ে থাকে। 4 নম্বর কোশ্চেন রয়েছে ব্যাকটেরিয়ায় যে কোষীয় অঙ্গাণুতে শ্বসন ঘটে অর্থাৎ রেসপিরেশন ঘটে, সেটি হলো, অর্থাৎ এখানে অ্যান্সার হবে বি মেসোজোম। মেসোজোম অ্যান্সার হবে, কারণ ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া থাকে না। ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক কোষ, এতে পর্দাবিহীন কোষ, পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু থাকে না। তো সেই কারণে যেহেতু মাইটোকন্ড্রিয়া একটি পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু, সেই জন্য মাইটোকন্ড্রিয়া থাকে না। পরিবর্তে কোষ পর্দা ভাঁজ হয়ে গিয়ে নিউক্লিয়াস পর্যন্ত প্রবর্ধক সৃষ্টি করে, যেটাকে মেসোজোম বলা হয়, আর এই মেসোজোমেই শ্বসন সম্পন্ন হয়। 5 নম্বর কোশ্চেন রয়েছে লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচকটি থাকে সেটি হলো, এখানে অ্যান্সার হবে ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক, সেটি হচ্ছে সি অপশান হবে লাইসোজাইম। লাইসোজাইম অ্যান্সার হবে। দেখো ডি এর অপশানটা যে রয়েছে টায়ালিন, টায়ালিনও লালারসে থাকে, কিন্তু টায়ালিন সেদ্ধ শ্বেতসার অর্থাৎ অ্যামাইলেজ হিসেবে কাজ করে, শ্বেতসার পরিপাকে সহায়তা করে, সেই কারণে এখানে অ্যান্সার হবে সি লাইসোজাইম। পরের বিভাগ ক্ষয়ের কোশ্চেন রয়েছে 2 নম্বর এসএকিউ সমস্ত কোশ্চেন। প্রথমেই রয়েছে একটি বাক্যে উত্তর দাও, সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও। তো সক্রিয় পরিবহন কি আগে সেটা জানতে হবে। সক্রিয় পরিবহন কি না, যে পরিবহনে বিপাকীয় শক্তি অর্থাৎ এটিপির প্রয়োজন হয়, সেই পরিবহনগুলোকে আমরা সাধারণত সক্রিয় পরিবহন বলি। যেমন একটা উদাহরণ বলা যেতে পারে Na+, K+ এটিপিএস পাম্পের মাধ্যমে যে Na+ এবং K+ এর যে বিপরীতমুখী পরিবহন ঘটে, সেটাও একটা সক্রিয় পরিবহনের উদাহরণ। এছাড়াও তোমরা দিতে পারো Na+ ও গ্লুকোজের সহ পরিবহন কোষপর্দার মধ্য দিয়ে, তো সেটাও একটা সক্রিয় পরিবহনের উদাহরণ, Na+ গ্লুকোজ সহ পরিবহন। এর পরের কোশ্চেন রয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। এখানে অ্যান্সার হবে ডিওডিনাম, কারণ ডিওডিনাম একমাত্র এখানে ক্ষুদ্রান্তের অংশ, বাদবাকি 3টে বৃহতন্ত্রের অংশ, তো এখানে অ্যান্সার হবে ডিওডিনাম। পরের কোশ্চেন রয়েছে নিচের সম্পর্ক যুক্ত শব্দ জোর দেওয়া আছে, প্রথম জোরটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোরটিতে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলা হয়েছে। মানুষ, রক্ত, আরশোলা কী হবে? আরশোলার বর্ণহীন রক্তকে বলা হয় হিমোলিম্ফ, তো এখানে মানুষ, রক্ত, আরশোলা, হিমোলিম্ফ অ্যান্সার হবে। পরে বিয়ের দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। বলা হয়েছে পিত্তরস ড্যাশ পাচনে সাহায্য করে, তো পিত্তরস লিপিড বা ফ্যাট পাচনে সাহায্য করে, এটা মাথায় রাখবে, কারণ পিত্তরসে পিত্ত লবণ ফ্যাটকে অবদ্রব্যে পরিণত করে, ফলে ফ্যাটের পাচন বা পরিপাক সম্পন্ন হয়ে থাকে লাইপেজ উৎসেচকের দ্বারা আর কি। তো পিত্তরসের এখানে পিত্ত লবণ ফ্যাটের অবদ্রাব্য কারক রূপে কাজ করে। 2 নম্বর কোশ্চেন রয়েছে হাঁপানির ঔষধ তৈরিতে ড্যাশ উপক্ষার ব্যবহৃত হয়, তো এখানে হবে ধুতুরা গাছ থেকে প্রাপ্ত ডাটুরিন উপক্ষার হাঁপানি রোগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। 3 নম্বর কোশ্চেন রয়েছে যকৃতে অ্যামোনিয়া থেকে ড্যাশ সংশ্লেষিত হয়, এখানে অ্যান্সার হবে ইউরিয়া সংশ্লেষিত হয়। তারপরে সত্য ও মিথ্যা নিরূপণ করো। বলা হয়েছে 1 নম্বর কোশ্চেন চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া, এটা অবশ্যই ভুল।
অ্যান্সার, কারণ চ্যাপ্টাকৃমি রেচনাঙ্গ হচ্ছে ফ্লেম কোষ। নেফ্রিডিয়া হচ্ছে কার হবে না কেঁচো, অর্থাৎ অ্যানেলিডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, তো এটা ভুল হবে। 2 নম্বর কোশ্চেন রয়েছে মূলজ চাপ রসস্ফীতি চাপের জন্য সৃষ্টি হয়, এটা সত্য। এবং 3 নম্বর কোশ্চেন রয়েছে রক্ততঞ্চনে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন, এটাও সত্য হবে। ঠিক আছে, তো এটাও সত্য। এরপরে ডি এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। বাম স্তম্ভে রয়েছে ক্যাফিন। ক্যাফিন হচ্ছে কফির বীজ থেকে পাওয়া যায় একটা উপক্ষার, তো ক্যাফিন হবে এখানে। তারপর রয়েছে পতঙ্গ ভুক পুষ্টি, এটা হবে কলসপত্রী। 3 নম্বর রয়েছে গ্লাইকোলাইসিস, এটা হবে কোষের সাইটোপ্লাজম। আর 4 নম্বর রয়েছে রক্ষী কোষ, পত্ররন্ধ্রে দেখতে পাওয়া যায়, তো বি হবে পত্ররন্ধ্র। এরপর বিভাগ গয়ের কোশ্চেনগুলি রয়েছে। গয়ের যে কোশ্চেন অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলি। 2 নম্বরের কোশ্চেন, প্রথম কোশ্চেন রয়েছে ফটো ফসফোরাইলেশন কাকে বলে। ফটো মানে হচ্ছে আলো, আর ফসফোরাইলেশন মানে ফসফেট সংযোগ। তো এখানে আলোর উপস্থিতিতে অর্থাৎ সালোক সংশ্লেষে আলোর উপস্থিতিতে পাতার কোষে সঞ্চিত এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে উচ্চ শক্তিসম্পন্ন যৌগ এটিপি গঠন করার পদ্ধতিকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। অর্থাৎ যে সালোক সংশ্লেষের সময় যে এটিপি উৎপাদন হচ্ছে মেসোফিল কলায়, সেই এটিপি উৎপাদনের ঘটনাটাকে আমরা ফটোফসফোরাইলেশন বলছি। পরের কোশ্চেন রয়েছে 2 নম্বর কোশ্চেন, সন্ধান প্রক্রিয়ার 2টি গুরুত্ব লেখো। এটা আগের স্কুলেও ছিল। সন্ধান প্রক্রিয়া 2টি গুরুত্ব তোমরা যে কোনো দুটো দিতে পারো। অ্যালকোহল প্রস্তুতি এটা ব্যাখ্যা করতে পারো, এবং তার পাশাপাশি পাউরুটি শিল্প, ভিনিগার প্রস্তুতি, এইগুলো দিতে পারো। 3 নম্বর কোশ্চেন রয়েছে ধমনী ও শিরার একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। গঠনগত পার্থক্য কী হবে ধমনী আর শিরার মধ্যে? ধমনীতে কোপাটিকা থাকে না, শিরাতে কোপাটিকা থাকে। ঠিক আছে, আর কার্যগত পার্থক্য কি করবে? ধমনী সর্বদা বিশুদ্ধ রক্ত বহন করে, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। আর শিরা সর্বদা দূষিত রক্ত বহন করে, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। 4 নম্বর কোশ্চেন রয়েছে ডি প্লাজমোলাইসিস কি, একটি উদাহরণ দাও। প্রকৃতপক্ষে একটি কোষকে যদি অতিসারক দমনে রাখা হয় তাহলে কোষটি থেকে জল বাইরে বেরিয়ে গিয়ে প্রোটোপ্লাজম সংকুচিত হয়, এটাকে বলা হয় প্লাজমোলাইসিস। তো এই প্লাজমোলাইজড কোষকে যদি পুনরায় লঘুসারক দমনে রাখা হয় তাহলে কোষটির মধ্যে জল প্রবেশ করে এবং কোষটি আবার রসস্ফীত হয়ে ওঠে। এই ঘটনাটাকে আমরা বলছি ডি প্লাজমোলাইসিস। ঠিক আছে, প্লাজমোলাইজড কোষকে লঘুসারক দমনে আমরা যদি রাখি তাহলে পুনরায় ওই কোষের মধ্যে জল প্রবেশ করে কোষটি পুনরায় আবার সতেজ ও তোমার হচ্ছে রসস্ফীত হয়ে ওঠে। এই ঘটনাটাকে আমরা বলছি ডি প্লাজমোলাইসিস। পরের কোশ্চেন রয়েছে উদ্ভিদের 2টি N2 বিহীন রেচন পদার্থের নাম, উৎস, একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। উদ্ভিদের N2 বিহীন রেচন পদার্থ যেমন হচ্ছে গঁদ আর রজন। গঁদ আমরা কোথা থেকে পাবো? শিরীষ, আমড়া, বাবলা প্রভৃতি গাছের কাণ্ড থেকে আমরা গঁদ পেয়ে থাকি। এটা কাঠ শিল্প, বই বাঁধাইতে ব্যবহার করা হয়। দেয়ালে চুনের রং করতেও গঁদ ব্যবহার করা হয়। রজন হচ্ছে শাল গাছ বা পাইন গাছের কাণ্ড এবং পাতার নালিতে পাওয়া যায়। শাল গাছের ছালে আর পাইন গাছের কাণ্ড পাতার রজন নালিতে পাওয়া যায়। এর প্রধান কাজ হচ্ছে ব্যবহার হচ্ছে হিং হিসেবে হিং রজন রন্ধন ও ভেষজ শিল্পে ব্যবহার করা হয়, বা যে ধুনা হয় সেই ধুনা পুজো পার্বণে ব্যবহার করা হয়, সেগুলো দিতে পারো। পরের কোশ্চেন রয়েছে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? তার প্রধান কারণ হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে জারণ ও বিজারণ দুটো বিক্রিয়ায় ঘটে। এখানে জল জারিত হয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপাদন করে, তাই সালোক সংশ্লেষকে আমরা জারণ বিজারণ প্রক্রিয়া বলছি। এইভাবে বলতে হবে। পরের কোশ্চেন রয়েছে উদাহরণসহ মিথজীবী পুষ্টি আলোচনা করো। মিথজীবী পুষ্টি হচ্ছে যে পুষ্টি প্রক্রিয়া 2টি ভিন্ন প্রকারের বা ভিন্ন প্রজাতির জীব পরস্পরের ওপর নির্ভরশীলভাবে বসবাস করে এবং
পুষ্টি সম্পন্ন করে এবং দুজনেই পরস্পর উপকৃত হয় এর প্রভাবে, সেই ধরনের পুষ্টিকে মিতজীবীয় পুষ্টি বলে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে লাইকেনে শৈবাল এবং ছত্রাক দুজনেই উপস্থিত থাকে এবং দুজনেই উপস্থিত থেকে কি করে একে অপরের পুষ্টি সম্পন্ন করতে সাহায্য করে। শৈবাল খাদ্য তৈরি করে আর ছত্রাক কি করে না শৈবালকে বাসস্থান দেয় এবং তার পাশাপাশি শৈবালকে খনিজ লবণ ও জল শোষণ করে দেয়, যার ফলে শৈবাল খাদ্য তৈরি করে এবং সেই খাদ্যের কিছুটা অংশ সে ছত্রাককে সরবরাহ করে। এইভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে একে অপরকে সাহায্য করে পুষ্টি সম্পন্ন করে। এই ধরনের পুষ্টিকে আমরা মিতজীবীয় পুষ্টি বলবো। এরপর বিভাগ ঘয়ের কোশ্চেনগুলি দেখে নাও। 5 নম্বরের 3টে কোশ্চেন থাকবে। নেফ্রনের চিত্র, মানুষের নেফ্রনের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। দেখো এখানে আগের পেজটাতেও তাই পড়েছিল, নেফ্রন আর হৃৎপিণ্ড এই দুটো চিত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর কোশ্চেন হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের কোথায় সংগঠিত হয়? এটা অ্যান্সার হবে কোষের সাইটোপ্লাজমে। এই প্রক্রিয়াটি রেখাচিত্রের মাধ্যমে এটা রেখাচিত্রের মাধ্যমে দেখাতে হবে। তারপরে বলা হয়েছে ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? টিসিএ চক্রের পুরো নাম কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। আসলে ক্রেবস চক্রে উৎপন্ন যে প্রথম যৌগ যার নাম হচ্ছে সাইটিক অ্যাসিড, তার 3টি কার্বক্সিল গ্রুপ থাকে, সেই জন্য একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্রও বলা হয়। এই চক্রটি রেখাচিত্রের মাধ্যমে দেখাতে বলা হয়েছে। 3 নম্বর কোশ্চেন রয়েছে রসের উৎস বলতে কি বোঝো? বিজ্ঞানী ডিকসন ও জলির সমসংযোগ ও অসমসংযোগ মতবাদটি ব্যাখ্যা করো। 3 অথবার কোশ্চেন রয়েছে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? এটা অলরেডি আমরা আগের পেজে করেছি। বিজ্ঞানী কার্টিস এটা বলেছে, বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেছেন কারণ বাষ্পমোচন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা গাছের জল শোষণ বা জলের রসের উৎস সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার বাষ্পমোচন যদি অধিক হয় তাহলে একটি গাছ মারাও যেতে পারে এবং তার বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। তো সেই কারণে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়। তারপরের কোশ্চেন রয়েছে রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি ছকের সাহায্যে দেখা ও প্রক্রিয়াটি তাৎপর্য লেখো। বড় কোশ্চেন রয়েছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থেকো।